ঢাকার ১২টি আসনে বিএনপি প্রার্থীর তালিকা প্রকাশ করলেও ৮টি আসন এখনও ফাঁকা রাখা হয়েছে। এই শূন্য আসনগুলোতে দুটিতে মনোনয়ন পাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। ধারণা করা হচ্ছে ঢাকা ৯-এ নাহিদ ইসলাম এবং ঢাকা ১০-এ আসিফ মাহমুদকে প্রার্থী করা হতে পারে। ইতিমধ্যেই নাহিদ ইসলাম ঢাকা ৯ আসনে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন, আর আসিফ মাহমুদকেও দেখা গেছে ঢাকা ১০ এলাকায় নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করতে। অন্যদিকে লক্ষ্মীপুর ১ আসনেও বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি, যা আরও একবার ইঙ্গিত দিচ্ছে যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমই সম্ভবত এই আসনে এনসিপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে স্পষ্ট হচ্ছে এই প্রক্রিয়ায় ধীরে ধীরে বিএনপির জোট থেকে বাদ পড়ছেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এনসিপির শরিক হিসেবে থেকেও তারা কার্যত মাইনাস তালিকায় চলে গেছেন, যা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল। কারণ বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছিলেন হাসনাত ও সার্জিসকে ঘিরে বিএনপি কোনো শক্তিশালী বয়ান তৈরি করতে পারছে না। বিশেষ করে জামাত ইস্যুতে তারা দলের কৌশলের সঙ্গে পুরোপুরি সঙ্গতি রাখতে পারেননি। শেষ মুহূর্তে কিছুটা প্রচেষ্টা থাকলেও দুজনই ছিলেন নিজের আদর্শিক অবস্থানে অনড়। পঞ্চগড় ১ আসনে অর্থাৎ সদর উপজেলা তেঁতুলিয়া ও আটোয়ারি অঞ্চলে বিএনপি মনোনয়ন দিয়েছে সাবেক স্পিকার ব্যারিস্টার জমুরউদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার নওশাদ জমিরকে। অন্যদিকে কুমিল্লা ৪ অর্থাৎ দেবিদ্বার আসনে দীর্ঘদিনের হেভিওয়েট নেতা মঞ্জুরুল আহসান চৌধুরী মুন্সি আবারও ধানের শীষ প্রতীকে লড়বেন। তিনি এলাকার ৪ বারের সাবেক সংসদ সদস্য, ফলে স্থানীয়ভাবে তার অবস্থান অত্যন্ত শক্তিশালী। আজ বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় দেখা গেছে এনসিপির শীর্ষ পর্যায়ে ৩ জনের জন্য নির্দিষ্ট ৩টি আসন ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা হয়েছে। ঢাকা ৯-এ নাহিদের জন্য, ঢাকা ১০-এ আসিফের জন্য এবং লক্ষ্মীপুর ১-এ মাহফুজের জন্য। সবকিছু মিলে গেলে এই আসনগুলো এনসিপিকে ছাড় দেওয়া হবে বলেই ধারণা। এখন প্রশ্ন হচ্ছে, দুই পক্ষের মধ্যে বনিবনা আসলে কি হয়েছে? উত্তরটা বেশ পরিষ্কার। বিএনপির সম্ভাব্য নতুন শরিক নাগরিক পার্টি, যারা জুলাই আন্দোলনের সূত্রধর হিসেবে পরিচিত, তারা সম্প্রতি বিএনপির অন্যতম প্রধান দাবির সঙ্গে প্রকাশ্যে একমত হয়েছে। রবিবার এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা প্রয়োজন। এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে বিএনপি এনসিপি সমঝোতা এখন বাস্তবে রূপ নিচ্ছে। তবে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম যে এনসিপির ভেতরে থেকে আগে থেকেই কোণঠাসা ছিলেন, সেটা কোনো নতুন খবর নয়। আসিফ মাহমুদের লেখা বইতেও এই দুইজনকে বেঈমান রূপে উপস্থাপন করা হয়েছিল। একসময় সেনাবাহিনীর গাড়িতে ওঠা নিয়ে সমালোচনা করে আসিফ মাহমুদ নিজেই তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ করেছিলেন। আরেক লেখক আসিফ মাহমুদ লিখেছিলেন, এনসিপির উচ্চ পর্যায়ের প্রায় সবাই ছাত্রশক্তির ঐতিহ্য থেকে উঠে আসা, শুধু হাসনাত ও সার্জিসই বাইরের মানুষ। তিনি আরও উল্লেখ করেছিলেন, এই দুজন বর্তমানে গুরুত্বপূর্ণ দুটি পদে আছেন। একজন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, অন্যজন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। প্রশ্ন থেকেই যায়, যখন ছাত্রশক্তির মূল নেতা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম মন্ত্রিত্ব ছেড়ে এনসিপিতে আসবেন, তখন হাসনাত ও সার্জিসের অবস্থান কোথায় দাঁড়াবে? স্বাভাবিকভাবেই তারা প্রান্তিক হয়ে পড়বেন, কারণ ছাত্রশক্তি ফোরাম তখন সম্পূর্ণভাবে স্বনির্ভর হয়ে উঠবে। এ অবস্থায় বাজারে ভাসছে নানা অভিযোগ। সাংবাদিক তাসনিম খলিলের তথাকথিত প্রচারে উঠে এসেছে অভিযোগ, হাসনাত ও সার্জিস নাকি ডিজিএফআই এর গাড়িতে ঘুরেছেন। যদিও দুজন এই অভিযোগের একাধিকবার ব্যাখ্যা দিয়েছেন, তবুও এনসিপির দ্বিতীয় সারির নেতা ও বাকচাষের কিছু তরুণের মধ্যে এই আলাপ নতুন করে ছড়ানো হয়। এমনকি তাদের পোশাক, আচরণ কিংবা পুরনো ছাত্রলীগ সংযোগ নিয়েও অনলাইনে চলছে আলোচনা। কেউ কেউ বলছেন এটি এক ধরনের পরিকল্পিত প্রচারণা, যাতে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তাদের বক্তব্যের খণ্ডিত ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছে, যেন তারা সরকারের সঙ্গে আপোষে চলে যাচ্ছেন, এই ইমেজটি তৈরি করা যায়। সবকিছু মিলিয়ে বিষয়গুলো নিছক কাকতালীয় নয়, বরং পরিষ্কার এনসিপির ভেতরে এখন এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হাসনাত সার্জিস টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। ভবিষ্যতে দুই মন্ত্রী আসিফ মাহমুদ ও মাহফুজ আলম যখন পুরোপুরি এনসিপিতে যোগ দেবেন, তখন এই দুজনের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ দিক হলো, হাসনাত ও সার্জিস দুজনেই আদর্শগতভাবে ইসলামপন্থী। বিশেষ করে জামাত ও শিবির ঘরানার ভাবধারার প্রতি কিছুটা সহানুভূতিশীল। এ কারণেও তারা দলের মূল নেতৃত্বের অগ্রাধিকার থেকে বাদ পড়তে পারেন। অন্যদিকে জামাত ইসলামী ইতিমধ্যে চরমোনাই পীরের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের সঙ্গে
ঐক্য চূড়ান্ত করেছে। জামাত অন্যান্য ইসলামপন্থী দলগুলোর জন্য প্রায় 100টি আসন ছেড়ে দিতে প্রস্তুত। তাদের বক্তব্য অনুযায়ী এটি জাতীয় স্বার্থে গৃহীত কৌশলগত সিদ্ধান্ত। ডিজিএফআই সূত্রেও শোনা যাচ্ছে জামাতকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের জন্য 2টি আসন রাখে, কারণ তাদের সমর্থন এখনও মাঠ পর্যায়ে প্রভাব ফেলতে সক্ষম। একই দাবি তুলেছেন হাসনাত সার্জিসের সমর্থকরাও সামাজিক মাধ্যমে। এদিকে এনসিপি থেকে সম্ভবত বাদ পড়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারিও। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার আসনেও বিএনপি মনোনয়ন দিয়েছে অন্য কাউকে। জামাত অবশ্যই এখানে ভিন্ন কৌশল নিচ্ছে, তারা নাসিরউদ্দিনকে নিজেদের দিকে টানতে চাইছে। এই পদক্ষেপের প্রমাণও পাওয়া গেছে। যুবদলের নয়ন কর্তৃক দায়ের করা মামলার প্রতিবাদে জামাত একটি বিবৃতি দিয়েছে, যেখানে নাসিরউদ্দিনকে জুলাই যোদ্ধা হিসেবে সম্মান জানিয়ে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে জুলাই যোদ্ধা ও এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। জাতি তার প্রতি শ্রদ্ধাশীল, তাই তার বিরুদ্ধে মামলা দায়েরে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। এই বিবৃতির ভাষা লক্ষ্য করলে বোঝা যায় জামাত এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে নরমভাবে পাশে টানতে চাচ্ছে। এরপর তিনি যদি কখনো জামাত ও শিবিরের বিরুদ্ধে কথা বলেন, তা করার আগে নিশ্চয়ই ভাববেন। সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট। জামাত কেবল এনসিপির ভেতরেই নয়, বিএনপির মধ্য থেকেও অবহেলিত ও বঞ্চিত নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তারা চাইছে একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে প্রভাবশালী ও ত্যাগী নেতাদের নতুন জায়গা দেওয়া হবে। হয়তো ভবিষ্যতে কাউকে মনোনয়ন দিয়ে, আবার কাউকে স্থানীয় পরিষদের সমর্থন দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে তারা। বিএনপির সর্বশেষ প্রার্থী তালিকা পর্যবেক্ষণ করলে মনে হচ্ছে জামাতের জন্য সুযোগের দরজা আরও প্রশস্ত হয়েছে। দর্শক, আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন, যেন নতুন আপডেট মিস না হয়। ধন্যবাদ।